একটা দেশে উৎসবের রাতে মানুষ একে অপরকে চাঁদের মতো দেখতে একটা মিষ্টি উপহার দেয়, আর সেই মিষ্টির ভেতরে লুকিয়ে থাকে একটা লবণাক্ত ডিমের কুসুম। শুনতে অদ্ভুত লাগছে? এটাই আসলে পৃথিবীর সবচেয়ে দামি এবং সবচেয়ে বেশি উপহার দেওয়া মিষ্টিগুলোর একটা। আজকে আপনি জানবেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে উৎসবের সময় মানুষ ঠিক কোন মিষ্টিটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে আর কেন। শেষ পর্যন্ত না থাকলে এমন একটা মিষ্টির কথা মিস করবেন যেটা খেতে গিয়ে প্রতি বছর মানুষ হাসপাতালে ভর্তি হয়, তবুও সেটা বন্ধ হয়নি। আর বাংলাদেশ থেকে আমরা কোন মিষ্টিটা বেছে নিয়েছি বলুন তো? উত্তরটা আপনাকে অবাক করতে পারে। চলুন শুরু করি। 1 নম্বর, চীনের মুনকেক। চীনে প্রতি বছর শরৎকালে একটা রাত আসে যাকে বলা হয় মিড অটম ফেস্টিভ্যাল। ওই রাতে চাঁদ থাকে বছরের সবচেয়ে বড় আর সবচেয়ে গোল, আর সেই রাতে টেবিলের মাঝখানে থাকে একটাই জিনিস, মুনকেক। মুনকেকের ভেতরে সাধারণত থাকে লোটাস সিডের মিহি পেস্ট, আর তার মাঝখানে একটা লবণাক্ত ডিমের কুসুম বসানো থাকে, যেটা দেখতে হুবহু চাঁদের মতো লাগে। এটা কোনো কাকতালীয় ব্যাপার না, পরিবারের একতা আর জীবনের পূর্ণতা বোঝাতেই এই আকৃতি বেছে নেওয়া হয়েছে। কিন্তু এখানেই শেষ না। 2026 সালে এসে মুনকেক এখন আর শুধু ঐতিহ্যবাহী থাকেনি। সিঙ্গাপুর আর হংকংয়ের হোটেলগুলোতে এখন পাওয়া যাচ্ছে ইউজু, লিচি, এমনকি ক্যাভিয়ার ফ্লেভারের মুনকেক। কিছু লিমিটেড এডিশন গিফট বক্স এতটাই দামি যে সেগুলো খাওয়ার পর মানুষ বক্সটা গয়না রাখার বাক্স হিসেবে ব্যবহার করে। একটা মুনকেক তৈরি করতে কতটা সময় লাগে জানেন? কিছু হাই এন্ড মুনকেকে 3 থেকে 4 দিন সময় লাগে, কারণ এর খোলস বানানোর জন্য একটা বিশেষ কৌশল লাগে, যাতে বেক করার পরও উপরের অংশ চকচকে আর নরম থাকে। কিন্তু চীনের এই মিষ্টি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে জাপানে উৎসবের সংজ্ঞাটাই সম্পূর্ণ আলাদা। 2 নম্বর, জাপানের মোচি। জাপানের নতুন বছর মানেই মোচি। আঠালো চালের গুঁড়ো সেদ্ধ করে তারপর ঘন্টার পর ঘন্টা পিটিয়ে বানানো হয় এই নরম স্থিতিস্থাপক মিষ্টিটা। বিশ্বাস করা হয় মোচি খেলে দীর্ঘায়ু আর সৌভাগ্য আসে। ঋতু অনুযায়ী মোচির রূপও বদলায়। বসন্তে থাকে সাকুরা মোচি, চেরি ফুলের পাতায় মোড়ানো। গ্রীষ্মে থাকে ইয়োমোগি মোচি, যাতে জাপানি ম্যাগওয়ার্ড দেওয়া হয়। আর সবচেয়ে জনপ্রিয় হল দাইফুকু, মিষ্টি লাল শিমের পেস্ট দিয়ে ভরা মোচি, যেটা এখন জাপানের বাইরেও প্রায় প্রতিটা এশিয়ান বেকারিতে পাওয়া যায়। কিন্তু এবার সেই ভয়ঙ্কর অংশটা। নতুন বছরে জাপানে প্রতি বছর গড়ে কিছু মানুষ মোচি খেতে গিয়ে গলায় আটকে দুর্ঘটনার শিকার হয়, বিশেষ করে বয়স্করা। কারণ এটা এতটাই আঠালো আর স্থিতিস্থাপক যে সহজে গিলে ফেলা যায় না। তারপরও জাপানিরা এই মিষ্টি ছাড়া নতুন বছর কল্পনাই করতে পারে না। ঝুঁকি জেনেও ঐতিহ্য জিতে যায়। জাপানের ঠিক পাশের দেশ কোরিয়াতেও একটা প্রায় একই ধরনের মিষ্টি আছে, কিন্তু তার আকৃতি সম্পূর্ণ ভিন্ন একটা বার্তা দেয়। 3 নম্বর, কোরিয়ার সংপিয়ন। কোরিয়াতে শরৎকালে আসে চুসক, তাদের সবচেয়ে বড় উৎসব। অনেকটা থ্যাঙ্কসগিভিংয়ের মতো, ফসল কাটার পর কৃতজ্ঞতা জানানোর দিন। আর এই উৎসবের প্রাণকেন্দ্রে থাকে সংপিয়ন। দেখতে এটা ছোট ছোট অর্ধচন্দ্রাকৃতির রাইস কেক, ভেতরে তিল, মধু বা লাল শিমের পেস্ট ভরা। কিন্তু আসল মজার তথ্যটা হলো এর আকৃতি নিয়ে। চীনের মুন কেক পূর্ণ চাঁদের মতো গোল, কিন্তু কোরিয়ানরা ইচ্ছে করেই সংপিয়নকে অর্ধচন্দ্রাকৃতি বানায়, কারণ তাদের বিশ্বাস অর্ধেক চাঁদ এখনও বাড়তে থাকে, পূর্ণ হওয়ার দিকে যায়। এটা আশা আর সম্ভাবনার প্রতীক। পূর্ণ চাঁদ তো শুধু ক্ষয় হতে শুরু করে। আরেকটা মজার ব্যাপার, সংপিয়ন সাধারণত পাইন গাছের পাতার ওপর ভাপে বসিয়ে রান্না করা হয়, যাতে হালকা একটা পাইনের সুবাস চলে আসে খাবারে। আর পরিবারের সবাই মিলে বসে হাতে হাতে সংপিয়ন বানানোটাই আসল উৎসব, শুধু খাওয়াটা না। এখন চলুন এমন একটা জায়গায় যেখানে এক মিষ্টি নিয়ে 3টা দেশের মধ্যে একটা পুরনো তর্ক এখনও চলছে, কেউ থামতে রাজি না। 4 নম্বর, মধ্যপ্রাচ্যের বাকলাভা। বাকলাভা মধ্যপ্রাচ্য আর তুরস্কের ঈদ, রমজান আর বিভিন্ন উৎসবের প্রাণকেন্দ্র। এটা বানানো হয় ফিলো পেস্ট্রির অতি পাতলা শীট দিয়ে, কাগজের চেয়েও পাতলা। প্রতিটা স্তরের মাঝে দেওয়া হয় গলানো মাখন, তারপর কুচি করা পেস্তা বা আখরোট। সবশেষে পুরো জিনিসটা ডোবানো হয় চিনির শিরা বা মধুতে। তুরস্কের গাজিয়ান্তেপ শহরকে বলা হয় বাকলাভার রাজধানী।
এখানকার কারিগররা এই মিষ্টি বানানো শেখে বছরের পর বছর ধরে, কারণ একটু বেশি তাপ বা কম মাখন পুরো টেক্সচারটাই নষ্ট করে দিতে পারে। এখন মজার তথ্য, বাকলাভা নিয়ে গ্রিস, তুরস্ক আর আরব দেশগুলোর মধ্যে একটা পুরনো তর্ক আছে। এটা আসলে কার আবিষ্কার? এই তর্ক এখনো শেষ হয়নি, আর সম্ভবত কখনো হবেও না। প্রতিটা দেশ দাবি করে তাদের রেসিপিটাই আসল। রমজানের সময় মধ্যপ্রাচ্যে বাকলাভার বিক্রি এতটাই বেড়ে যায় যে অনেক বেকারি সারা বছরের আয়ের একটা বড় অংশ ওই এক মাসেই তুলে ফেলে। কিন্তু আপনি কি জানেন এই একই ধরনের স্তরযুক্ত মিষ্টি দক্ষিণ এশিয়াতেও আছে, শুধু নাম আর স্বাদ ভিন্ন? চলুন সেদিকে যাওয়া যাক। 5 নম্বর, ভারতের দিওয়ালি মিষ্টি। দিওয়ালি আলোর উৎসব, আর ভারতে দিওয়ালি মানেই মিষ্টির বন্যা। লাড্ডু, বরফি, জিলাপি, কাজু কাটলি, এই মিষ্টিগুলো শুধু খাওয়ার জন্য না, উপহার দেওয়ার জন্য। প্রতিবেশী, আত্মীয়, অফিস কলিগ সবাইকে মিষ্টির বাক্স দেওয়াটা একটা সামাজিক নিয়ম হয়ে গেছে। আর এই মিষ্টি অর্থনীতি আসলে বিশাল। শুধু দিওয়ালির সময় ভারতের মিষ্টি আর ড্রাই ফ্রুট বাজারে হাজার হাজার কোটি রুপির লেনদেন হয়, কারণ এই সময় মিষ্টি শুধু খাবার না, এটা একটা সামাজিক মুদ্রা। জিলাপির কথাই ধরুন, কমলা রঙের প্যাঁচানো এই মিষ্টিটা আসলে ভারতীয় উপমহাদেশের অনেক দেশেই জনপ্রিয়। বাংলাদেশেও এটা রমজানের ইফতারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া আইটেমগুলোর একটা। একই মিষ্টি দুইটা সম্পূর্ণ ভিন্ন উৎসবে দুইটা ভিন্ন অর্থ নিয়ে হাজির হয়। 6 নম্বর, ইহুদি নববর্ষ ও মধু। রোশ হাসানা, ইহুদি নববর্ষ। এই উৎসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিষ্টি জিনিসটা আসলে কোনো জটিল রেসিপি না, এটা শুধু আপেল আর মধু। আপেলের টুকরো মধুতে চুবিয়ে খাওয়া হয়, যাতে আসছে বছরটা মিষ্টি হয়। সাথে থাকে হানি কেক, গাঢ় বাদামি রঙের মশলাদার একটা কেক, যেটা প্রায় প্রতিটা ইহুদি পরিবারে এই সময় বানানো হয়। এখানে ব্যাপারটা মজার, এই ঐতিহ্যের পেছনে কোনো জটিল ইতিহাস নেই, এটা একেবারে প্রতীকী। মধু মানেই আশা। নতুন বছরের শুরুতে মিষ্টি কিছু খাওয়া মানে বছরটা যেন কষ্টের না হয়ে ভালো কিছু নিয়ে আসে। এখন চলুন ইউরোপে যাই, শীতকালীন উৎসবের সেই বিখ্যাত মিষ্টি রুটির গল্পে। 7 নম্বর, ইউরোপের ক্রিসমাস মিষ্টি। জার্মানিতে ক্রিসমাসের সময় বানানো হয় স্টলেন, একটা ঘন ফল ভর্তি মিষ্টি রুটি যাতে থাকে কিশমিশ, বাদাম আর মশলা, আর ওপরে ছড়ানো থাকে গুঁড়ো চিনি। এই রুটির লম্বাটে সাদা ছড়ানো আকৃতিটা নাকি প্রতীকীভাবে কাপড়ে মোড়ানো শিশু যিশুকে বোঝায়, এমনটাই বহু পুরনো ইউরোপীয় লোকবিশ্বাস। আর ইতালিতে এর সমতুল্য মিষ্টি হল পানেথ তোনে, একটা উঁচু গম্বুজ আকৃতির মিষ্টি রুটি যাতে থাকে শুকনো ফল আর সাইট্রাস জেস্ট। ক্রিসমাসের সময় ইতালির প্রতিটা বেকারি আর সুপারমার্কেটে এই একটা জিনিসের স্তূপ দেখা যায়। মজার তথ্য হল স্টলেন বানানো হয় সপ্তাহ দুয়েক আগে থেকেই, কারণ এটা যত পুরনো হয় স্বাদ ততই গাঢ় আর সমৃদ্ধ হয়। অনেক জার্মান পরিবার একে পাকতে দেওয়া মিষ্টি বলে ডাকে। মদে ভেজানো ফল আর মাখনের কারণে এটা কয়েক সপ্তাহ ভালো থাকে, বরং সময়ের সাথে স্বাদ আরও বাড়ে। আর এবার আসি এমন এক মিষ্টির কথায় যেটা নিয়ে আমেরিকায় প্রতি বছর একটা অলিখিত যুদ্ধ হয়। 8 নম্বর, আমেরিকার থ্যাঙ্কসগিভিং পাই। থ্যাঙ্কসগিভিং মানেই পাম্পকিন পাই। মিষ্টি কুমড়ার পিউরি, দারুচিনি, জায়ফল আর লবঙ্গ দিয়ে বানানো একটা ক্রিমি পাই, যেটা প্রতিটা আমেরিকান পরিবারের টেবিলে থাকতেই হবে। কিন্তু এখানেই তর্কটা শুরু হয়। কিছু অঞ্চলে পিকান পাই সমান জনপ্রিয়, বিশেষ করে দক্ষিণ আমেরিকায়। আর প্রতি বছর সোশ্যাল মিডিয়াতে একটা বিতর্ক দেখা যায়, পাম্পকিন নাকি পিকান, কোনটা আসল থ্যাঙ্কসগিভিং ডেজার্ট। মজার তথ্য হলো পাম্পকিন পাই আমেরিকায় এতটাই প্রাতিষ্ঠানিক হয়ে গেছে যে অনেক রাজ্যে থ্যাঙ্কসগিভিংয়ের সপ্তাহে সুপারমার্কেটে ক্যান্ড পাম্পকিন পিউরি শেষ হয়ে যাওয়া প্রায় নিয়মিত ঘটনা। আর এবার এমন এক উৎসবে যেখানে পানির লড়াইয়ের মাঝেও একটা ঠান্ডা মিষ্টি আসল তারকা। 9 নম্বর, থাইল্যান্ডের সংক্রান, ম্যাঙ্গো স্টিকি রাইস। থাইল্যান্ডের নববর্ষ সংক্রান সারা পৃথিবীতে পরিচিত পানির লড়াইয়ের জন্য, কিন্তু এই উৎসবের আসল স্বাদটা লুকিয়ে আছে একটা ঠান্ডা মিষ্টি খাবারে, ম্যাঙ্গো স্টিকি রাইস। পাকা আমের সাথে নারকেলের দুধে ভেজানো আঠালো চাল, ওপরে ছড়ানো তিল, এটাই থাইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত মিষ্টি খাবার।
এপ্রিল মাসে যখন সংক্রান হয় তখন আমও থাকে ঠিক মৌসুমে, সবচেয়ে বেশি মিষ্টি আর রসালো। কিন্তু শুধু এটাই না, সংক্রানে আরেকটা ঐতিহ্যবাহী মিষ্টির সেট আছে যাদের নামের শুরুতে থাকে থাই শব্দ, থং মানে সোনা। ডিমের কুসুম দিয়ে বানানো এই সোনালি রঙের মিষ্টিগুলো সৌভাগ্য আর সমৃদ্ধির প্রতীক হিসেবে পরিবেশন করা হয়। মজার ব্যাপার হলো, এই রেসিপিগুলো এসেছে সপ্তদশ শতাব্দীতে থাই রাজদরবারে কর্মরত এক পর্তুগিজ বংশোদ্ভূত রাঁধুনির হাত ধরে। অর্থাৎ থাইল্যান্ডের এই সবচেয়ে ঐতিহ্যবাহী মিষ্টিগুলোর মধ্যেই লুকিয়ে আছে একটা পুরনো ইউরোপীয় ছোঁয়া। সবশেষে এবার নিজের ঘরে এই মিষ্টিটা আপনার বাড়িতেও প্রতি বছর রান্না হয়। 10 নম্বর, বাংলাদেশের ঈদ মিষ্টি। এবার আসি নিজের ঘরে। বাংলাদেশে ঈদ মানেই সেমাই। এটাই এই উৎসবের প্রধান আর সবচেয়ে চেনা মিষ্টি। বাংলাদেশে ঈদের সময় সেমাই ছাড়া ঈদ কল্পনাই করা যায় না। দুধ সেমাই, লাচ্ছা সেমাই। সকালবেলা নামাজের পর প্রথম যে জিনিসটা টেবিলে আসে সেটাই সেমাই। এটা এতটাই আবেগের সাথে জড়িয়ে আছে যে প্রবাসী বাংলাদেশিরা বলেন, বিদেশে ঈদের সকালে সেমাই না পেলে ঈদটাই যেন অসম্পূর্ণ মনে হয়। চিকন সুতার মতো নুডলস, দুধ, চিনি আর বাদাম দিয়ে রান্না করে ঘন করে তোলা হয়, এটাই দুধ সেমাই। আর লাচ্ছা সেমাই ভাজা হয় ঘি দিয়ে, তারপর চিনির শিরায় হালকা ডুবিয়ে মুচমুচে রাখা হয়। একই উপকরণ, দুই রকম টেক্সচার, দুই রকম অভিজ্ঞতা, কিন্তু দুটোই একই আবেগ বহন করে। মজার তথ্য হলো, ঈদের আগের রাতে বাংলাদেশের প্রায় প্রতিটা বাড়িতে সেমাই রান্না করাটা একটা নিঃশব্দ প্রতিযোগিতার মতো। কার মা বা কার দাদি সবচেয়ে ভালো সেমাই বানান, এই তর্ক প্রতি বছর নতুন করে শুরু হয়। তাহলে ভাবুন, চীন থেকে কোরিয়া, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ আর ভারত থেকে আমেরিকা, পৃথিবীর প্রতিটা কোণায় মানুষ উৎসবের সময় একটা না একটা মিষ্টি জিনিস হাতে তুলে নেয়। ভাষা আলাদা, ধর্ম আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু আনন্দটা প্রকাশ করার ভাষা যেন সবখানেই এক। তাহলে আপনার নিজ এলাকার কোনো মিষ্টিটা আপনার মতে এই লিস্টে থাকা উচিত ছিল? ঈদের সেমাই, নাকি পহেলা বৈশাখের বাতাসা, নাকি পূজার নাড়ু? কমেন্টে লিখে জানান আপনার পরিবারে উৎসবের সময় কোন মিষ্টিটা ছাড়া চলেই না। সবচেয়ে ইন্টারেস্টিং কমেন্টগুলো নিয়ে হয়তো একটা আলাদা পার্ট 2 ভিডিও বানানো হবে। আর যদি এই যাত্রাটা ভালো লেগে থাকে, পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে ঘুরে আসা এই মিষ্টির গল্প, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এমন আরও অনেক লুকানো গল্প নিয়ে আমরা আসছি, যেগুলো আপনি হয়তো কখনো শোনেননি। দেখা হবে পরের ভিডিওতে।